জি, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করতে চেয়েছে। নিষ্ঠুর মিথ্যে কথা, কিন্তু এই মিথ্যে বলতে কষ্ট হলো না ওয়েন্দ্রিলার। সৌরভ অস্থির হয়ে বলল, তুমি মিথ্যে কেন বলছো? কেন মিথ্যে বলার ঠেকা কি শুধু তোমার? ওয়েন্দ্রিলার বৃদ্রূপে অবাক হলো সৌরভ। এসআই তাকে ধমক দিয়ে ওয়েন্দ্রিলাকে শুধালো, কি চান আপনি? কি করব আমরা? সেটা আপনারা জানেন। ঠিক সেই সময় বিল্লাল উকিল নিয়ে উপস্থিত হলো। ওয়েন্দ্রিলা উঠে বেরিয়ে গেল থানা থেকে। থমথমে পরিবেশ, বাতাস নেই, দমবদ্ধ লাগছে। কাঁদলে হয়তো মনটা হালকা হতো, কিন্তু কান্না আসছে না। ভেতরে কি হলো জানা নেই তার। তবে মিনিট 20 মধ্যে ছাড়া পেল অভ্র। সৌরভকে কিছু বলা হয়নি বোধহয়, কারণ খোঁড়াতে খোঁড়াতে সেও বের হলো। ওয়েন্দ্রিলা সেদিকে তাকালো না। সে তাকিয়ে রইল বিষণ্ণ আকাশের দিকে। সৌরভের হাতে মেডিসিন আর হরলিক্সের বোতল ধরিয়ে দিল অভ্র। তারপর ঘাটটা নিজের কাছে নিয়ে হিনহিনে স্বরে বলল, আজকের মতো ছেড়ে দিলাম তোকে, আর কখনো আমার পুতুলের ধারে কাছেও আসবি না। আমার পুতুলের সাথে খেলার অধিকার শুধু আমার। বলেই ছেড়ে দিল সে সৌরভকে। অভ্রের দিকে রাগে দৃষ্টিবান ছুড়লেও লাভ হলো না। বিল্লাল এগিয়ে গিয়ে দাঁড়ালো ওয়েন্দ্রিলার পাশে। ওয়েন্দ্রিলা তখনও শান্ত, নড়লও না, সরলও না। বিল্লাল শান্ত স্বরে বলল, তুমি এত বুদ্ধিমতী হয়ে এত বোকার মতো কাজ করলে কি করে? ভাগ্যিস সৌরভের কোনো অন্য মতলব ছিল না, নয়তো কোথায় খুঁজতাম তোমাকে আমরা। ভাগ্যিস তোমরা সাথে তোলা সেলফিও কিছু কলেজের বন্ধুদের পাঠিয়েছে, তারাই অভ্রকে ছবিটা পাঠিয়েছে, তাই তো ছুটে এসেছে। তোমরা সবাই জানতে। ওয়েন্দ্রিলার প্রশ্ন বুঝতে পারলো বিল্লাল, হেসে বলল, হ্যাঁ জানতাম। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, তুমি শুনতে চাওনি। সৌরভকে তুমি যেমন দেখেছো তাই বিশ্বাস করেছো। সৌরভ কখনোই তোমাকে ভালোবাসেনি। ওর টার্গেট ছিল অভ্রকে হারানো। তুমি ওর জন্য সেই সোনার হরিণ ছিলে যাকে নিয়ে অভ্র বধ করা যায়। বিশ্বাস করা বা ভালোবাসা ভুল না, কিন্তু অন্ধবিশ্বাস করাটা খারাপ। আমাদের জানার বাহিরে অনেক কিছু থাকে। তুমি কতটা দেখেছিলে তাকে? 5 ঘন্টা 6 ঘন্টা, তার বাহিরে যে কেমন তা কিন্তু তুমি জানতে না। যাকে বাদ দাও, যা গেছে তা গেছে, এবার এগুলো ধরো। বলেই কিছু ঔষধ আর মলম হাতে ধরালো ওয়েন্দ্রিলার। তারপর বলল, পাগলটার হাতের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমি বললে মোটেও ড্রেসিং করাবে না। বলবে পুরুষ মানুষের এসব লাগে না, কিন্তু তুমি বললেই শুনবে। ওয়েন্দ্রিলার শীতল প্রশ্নে হাসলো বিল্লাল। তারপর বলল, এই উত্তর হয়তো ওই পাগলের কাছেও নেই, তবে আমি জানি তুমি বললে শুনবে। বিল্লাল চলে গেল। ওয়েন্দ্রিলা দাঁড়িয়ে রইল ঠায়, তার দৃষ্টি হাতের জিনিসগুলোর দিকে। একটু পর অভ্র এলো, ব্যস্ত গলায় বলল, ডেকেছিস কেন? বিল্লাল বলল তোর আমার সাথে কথা আছে। সৌরভ বিষয়ে আমি কোনো কথা বলবো না, যা করেছি বেশ করেছি। ওকে খুন করিনি, তোর ভাগ্য ভালো। ওয়েন্দ্রিলা অলস ভঙ্গিতে একটা বেঞ্চে বসলো। তারপর ক্লান্ত স্বরে বলল, আমার সামনে বয়। অভ্র ভ্রু কুচকালো, চোখ ছোট করলো, কিন্তু একটু পর বসলো ঠিকই। ওয়েন্দ্রিলা তার হাতটা নিজের হাতে নিল। হাতের অবস্থা খুবই শোচনীয়, ফুলে গেছে, মধ্যাঙ্গুলিটা একটু বেঁকেও গেছে। সব রাগ এই হাত দিয়ে উজাড় করেছে। ওয়েন্দ্রিলা দীর্ঘশ্বাস ফেলে ডেটল ভেজালো তুলোয়। নিস্তব্ধতা ছেয়ে আছে দুজনের মাঝে, বাতাস থমকে আছে। রাতের আকাশে আলোর ছিটে ফোটাও নেই, শুধু চলছে থানার বাইরে একটি 220 ভোল্টের লাইট। ওয়েন্দ্রিলা অভ্রর হাতে ডেটল লাগাতেই সে ইস করে উঠল। ওয়েন্দ্রিলা তখন ফু দিল হাতে, কোনো কথা নেই। অভ্রের দৃষ্টি তার দিকে, মেয়েটার চোখ ম্লান। অনেকক্ষণ পর বাম হাতে ওয়েন্দ্রিলার মাথাটা টেনে বুকের সাথে মিশালো। হঠাৎ প্রশস্ত বুকের উষ্ণতায় হৃদয়ের বিষাদ পাথরগুলো গলতে লাগলো যেন। চোখ থেকে গড়িয়ে পড়ল বিষাদ সিন্ধুর জলধারা। নিশ্চুপ ওয়েন্দ্রিলা, চোখ থেকে অনবরত ঝরছে অশ্রুধারা, ভিজে যাচ্ছে অভ্রের শেরবানি। ওয়েন্দ্রিলা বোঝার পূর্বেই তার অভিমানী অশ্রু জোড়া ভিজিয়ে দিল গাল। যেন বছর গড়িয়েছে কিন্তু কাঁদা হয়নি। এত যন্ত্রণা কেন হচ্ছে? এতটা কষ্ট সে কি করে পুষে রেখেছিল? তার উপর সে যার উষ্ণতায় গলে যাচ্ছে, সেই মানুষটি মোটেই তার প্রিয় তালিকাবদ্ধ নয়। ঘৃণ্য মানুষের বুকে এতটা উষ্ণতা থাকে বুঝি? সে ছিল চক্ষুশূল, যার প্রত্যেকটা ঘৃণায় অন্ধ ছিল হৃদয়। তার শরীরের গন্ধে কি সেই উষ্ণানুভূতি আছে? খানিকক্ষণ এভাবেই কেটে গেল। নিস্তব্ধ পরিবেশে বিষাদ বিলাস করল।
ডেটল দিয়ে পরিষ্কার করা হাতটা তখন মাথায় আলতো করে বুলিয়ে খুব কোমল স্বরে অভ্র বলল, তুই শুধু ভেড়াদের আমদানি কি করে করিস? কথাটা মোটেও তাচ্ছিল্যের ছিল না উপহাসের রেশ। তবুও ওয়েন্দ্রিলা ডুকরে কেঁদে উঠল, সময় নিল না, মিশে গেল তার প্রশস্ত বক্ষস্থলে। শব্দ করে ফুপালো মেয়েটা, দুটো হাত জড়িয়ে ধরল কোমর। অভ্র কপাল কুঁচকে বলল, আমার শেরওয়ানিতে সর্দি লাগিয়ে দিলি তো? কিন্তু মাথা আলতো করে হাত বুলানোতে বিরতি হলো না। ফলে মেয়েটি থামলো না, বরং শক্ত হলো বাঁধন। ক্ষত যন্ত্রণা পুষে রেখেছিল তা কি জানে অভ্র? তার জীবনে তো সবই ফাজলামি, সে কি করে বুঝবে হৃদয় ভাঙার দুঃখ? অভ্র বিদ্যুৎ টেনে বলল, ইস, এই নাকের জল আর চোখের জলে তো চিপচিপে হয়ে গেলাম রে। তুই এত বাজে ভাবে কেন কাঁদিস ঐন্দ্রিলা? কাঁদতে হবে সৌন্দর্য নিয়ে। না, তোর কান্না একেবারেই সুন্দর না, তুই কান্নায় ফেল মেরেছিস। ফলে আরো শব্দ করে কাঁদলো ওয়েন্দ্রিলা। এই পাজি ছেলের বুকে হুমড়ি খেয়ে কেন কাঁদতে হবে তার? কয়েকটা কিল মারলো বুকে, তবে নড়লো না এক চুল। নিবিড় ভাবে লেপ্টে রইল অভ্রের বুকে। ওয়েন্দ্রিলা দুই হাত দিয়ে চোখ মুছছে, চোখ জোড়া ফুলে গেছে তার, ফুপাচ্ছে এখনো, নাক টানছে ক্ষণে ক্ষণে। অশ্রুর সাথে ভালোবাসা, বিশ্বাস সব জলাঞ্জলি দিয়েছে। শ্বাসে টান লেগেছে। অভ্র তার শেরওয়ানি নিয়ে খুব চিন্তিত, বুক বাঁকিয়ে বলল, আবার শেরওয়ানির মান-ইজ্জত সব তো নাকের সর্দিতে ধুইয়ে গেছে। ছে! ওয়েন্দ্রিলা হাসলো মৃদু, কিল দিল বাহুতে। কিন্তু এই সামান্য কিলে কিচ্ছু হলো না তার। হাত পা টান দিয়ে বলল, চল। কোথায়? কণ্ঠে কৌতূহল ছলকালো ভীষণ ভাবে। অভ্র স্বাভাবিক স্বরে বলল, বিয়ে করব। তুই পাগল? শোন ঐন্দ্রিলা, এতটা সময়ে তোর সব ন্যাকামি সহ্য করেছি, এখন যদি বলিস বিয়ে করবি না, ঠাঁটিয়ে চড় লাগাবো। অভ্রের কথায় রাগ প্রকাশ পেল। দীর্ঘশ্বাস ফেলল ওয়েন্দ্রিলা, হতাশ স্বরে বলল, এত রাতে তোকে বিয়ে করানোর জন্য কাজী বসে আছে, তো শ্বশুর লাগে তো তোর? ওয়েন্দ্রিলার কথায় পাত্তা দিল না সে। বিল্লালকে ফোন দিল সময় নষ্ট না করে। বিল্লাল ফোন ধরতেই বলল, কাজে কি আছে নাকি চলে গেছে? বেটাকে বেঁধে আসছিলাম, যে রোগা পটকা বেহুশ হয়ে গেছে মনে হয়, তরুণ গার্ড দিচ্ছে। ব্যাটার বাঁধন খোল, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া, একটা ডিম খাওয়া, এনার্জির প্রয়োজন আছে, বিয়ে পড়াতে হবে তো। দেখা গেল অর্ধেক বিয়েতে বেহুশ হয়ে গেল, তখন কাজই কই পাবো? অভ্রের আদেশ শুনে হতবাক বিল্লাল ব্রেক লাগালো তার মোটরসাইকেলে। উৎকণ্ঠিত স্বরে বলল, তোরা এখন বিয়ে করবি? তো কি কাজের থোবরা দেখার জন্য বেঁধে রাখতে বলেছি? বলেই খট করে ফোন কেটে দিল। তারপর বলল, যা মুখ ধুয়ে আয়, আটা ময়দা ধুয়ে আয়, আবার বউ হবে ন্যাচারাল বিউটি। কিন্তু তুই সেই বিউটির ধারের কাছেও পড়িস না, এই আটা ময়দায় আরও সারারাগুলোর মতো লাগছে। যা ধুয়ে আয়। অভ্রের আদেশের সুর শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওয়েন্দ্রিলা। আজ অভ্রকে ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে না। কেন ঘৃণা করতো সেই কারণটাও তো আজ ঠুনকো হয়ে গেল। হাসলো আনমনে। আজ সত্যি সত্যি তার আর অভ্রের বিয়ে। পিউ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সাবেরা তাকে অনেক বকাবকি করেছেন। কেন যেন এক বন্ধু আকাম করলে সেই আকামের পুরো দোষটা পড়ে সাথে দাঁড়ানো বন্ধুর ঘাড়ে। সে হয়তো সেই আকামের সাথে জড়িতও থাকে না, কিন্তু পিউ ওয়েন্দ্রিলার এই গোল্লা ছুটের মুখ্য সাক্ষী এবং মাদকদাতা। ফলে গালি খাওয়া তো তার জন্য ফরজ। কিন্তু প্রথমে অভ্রের বকাঝকা, এরপর সাবেরার বকাঝকায় একেবারে চুপসে গেছে মেয়েটা। নীলাদ্রি তার পাশে বসে আছে, তার হাতে ঠান্ডা পানি, তার মুখখানা বেজার। সে বাবার আয়োজনের নিন্দা করতে পারছে না, কারণ তার বোন পালিয়েছে। তার বোনের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা এত বেকুবের বেকুব, উন্নত পর্যায়ে গর্ধব না হলে কেউ বিয়ে ছেড়ে পালায়? পিউ হেঁচকি তুলে কাঁদছে। নীলাদ্রি গম্ভীর স্বরে বলল, আমার বোন না হয় বেবকের বেবক, কিন্তু তুমি এই বেবকের সাথে তাল দিলে। বুদ্ধিটা আমার ছিল নীলাদ্রি ভাই। অভ্রকে জব্দ করতে চেয়েছিলাম, ও অনেক কাঁদিয়েছে ঐন্দ্রিলাকে। তুমি আমাকে হতাশ করলে পিউ। আমি ভাবতাম তুমি খুব চালাক মেয়ে। না, ঐন্দ্রিলার সাথে থাকতে থাকতে তুমিও বেবক হয়ে গেছো। পিউ এতকাল নিজেকে বেশ বুদ্ধিমতী ভাবত, কিন্তু নীলাদ্রির কথা শুনে মনটা বসে গেল। বোকারাম যদি বলে তুমি বেকুব, তাহলে বুঝতে হবে তুমি আসলেই বেকুব। পিউ কাঁদতে কাঁদতে বলল, আপনি কি আমার ওপর রাগ করলেন নীলাদ্রি ভাই?
নীলাদ্রি খুব সুন্দর করে হাসলো, নির্মল নিষ্কলঙ্ক হাসি। পিউয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বলল, না, আমার তোমার উপর রাগ হয় না পিউ। সালাম সাহেব মাত্র ফিরে এসেছেন। কাজীর বাঁধন বিল্লাল খুলে দিয়েছে। তাকে 2টো ডিম সেদ্ধ, 2টো আম আর 1 গ্লাস ঠান্ডা শরবত দেওয়া হয়েছে। মানুষটির অবস্থা ভালো নয়। রুগ্ন শরীরটা ভয়ে যে কোনো সময় টপকে যেতে পারে। বিল্লাল তার কাছে ক্ষমা চাইল। সোফায় বসে থাকা গম্ভীর পৌর চেহারায় ভাঁজ, তীব্র ভাঁজ। রাত 12টা বাজে। এখন তার বড় নাতির বিয়ে হবে। তার পরিবারের কারোর এমনভাবে অদ্ভুতভাবে বিয়ে হয়েছে কিনা মনে আসছে না। কি বিতিকিচ্ছিরি বিয়ে! প্রথমে বউ পালালো, বর চলে গেল, এখন তারা আসছে নাকি বিয়ে করবে? এই বিয়ে কি আদৌ টিকবে? এদিকে তার ছেলে আর ছেলের বউ বাহিরে দাঁড়িয়ে আছে। একজনের মুখ হাসি হাসি আর একজনের মুখ গোমড়া, কারণ একটাই ছেলের বিয়ে হবে। একটু আগে অবশ্য পরিস্থিতি ভিন্ন ছিল। একটু আগে একজন হাসছিল আনন্দ নিয়ে, টিভিতে ক্রিকেট দেখছিল, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের খেলার হাইলাইট। আর একজন কাঁদছিল কারণ ছেলের বউ পালিয়ে গেছে। এদের উপর ভরসা করা মানেই বৃথা। আউয়াল সাহেব মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন, পাথরের মতো কঠিন সিদ্ধান্ত। নাতি বিয়ে করছে করুক, কিন্তু তিনিও তো তার দাদা, এত সহজে হাল উনি ছাড়বেন না। তার সিদ্ধান্ত নেওয়া শেষ। সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বেশ সগর্বে হাসলেন। অভ্র ওয়েন্দ্রিলা আসতে সবার প্রশ্নের বানে জর্জরিত হলো ওয়েন্দ্রিলা। অভ্র তখন হুঙ্কার ছেড়ে বলল, আগে বিয়ে হবে, তারপর সব প্রশ্নোত্তর। সাবেরা মেয়ের দিকে তাকালেন, কিন্তু ওয়েন্দ্রিলা মায়ের দিকে একটা বারও তাকালো না। হয়তো আজ এতটা হেনস্থা হতে হতো না, মা যদি একটু তার কথাটা শুনতো। এতটা জোর জবরদস্তি যদি তাকে না করতো, তাহলে এত বিশ্রী সিদ্ধান্ত নিত না ওয়েন্দ্রিলা। সে একটা বারও ওয়েন্দ্রিলাকে বুঝতেও চায়নি। এখনো মহিলার ভাবমূর্তি অবিচল। কই, একটা বার তো এসে জড়িয়ে ধরতে পারতো, সে বলতে কি পারতো না, তুই কি কেঁদেছিস মা? না, সে তা করেনি। সে ওখানেই দাঁড়িয়ে রইল। রুগ্ন কাজী অবশেষে বিয়ে পড়ালো। 3 কবুলের মাধ্যমে ওয়েন্দ্রিলা সারা জীবনের মতো মিশে গেল সৈয়দ মাহাবুল হক অভ্রের সাথে। হয়ে গেল বাকুই বাড়ির বউ। অভ্র পাশ থেকে ফিসফিসিয়ে বলল, বউ প্রস্তুত তো? ওয়েন্দ্রিলা হেসে বলল, প্রস্তুতি তুই নে। তোর জীবন যদি জিঙ্গালালা না করেছি, আমার নাম ঐন্দ্রিলা মজুমদার নয়। বাবু, তোমার নাম এমনিও এখন ঐন্দ্রিলা মজুমদার নয়, এখন তুমি মিসেস সৈয়দ মাহবুবুল হক অভ্র। মরে যা। মুখ খিচিয়ে বলল ওয়েন্দ্রিলা। অভ্র হেসে বলল, মরে গেলে পা ছড়িয়ে কাঁদবি। স্বপ্নে। অভ্র হাসল। অবশেষে সে বিবাহিত। শুধু তাই নয়, তার পুতুল এখন শুধুই তার। এর মাঝেই আউয়াল সাহেবের গম্ভীর কণ্ঠ কানে এলো, অভ্র দিকে শোনো, কথা আছে। অভ্র আউয়াল সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আউয়াল সাহেবের চোখ জোড়া শান্ত। অভ্র তখন দাদাজানের সাথে খুব বাজে ব্যবহার করেছিল। ওয়েন্দ্রিলা চলে যাওয়ায় মাথা নষ্ট হয়ে গিয়েছিল তার। তাই বিনয়ী স্বরে বলল, দাদাজান, তখন এই কাজের জন্য আমি দুঃখিত, ক্ষমা করবেন। অভ্রের অনুতাপকে মোটেই মূল্য দিলেন না আউয়াল সাহেব, বরং মেঘমন্দ্র স্বরে বললেন, আমাদের চুক্তির কথা স্মরণ আছে তো অভ্র? হুট করে দাদার কথায় চমকে গেল অভ্র। বিমূঢ় চেয়ে রইল কিছুটা সময়। দাদা তার চাহনি অগ্রাহ্য করে বলল, আমি চুক্তিটা ভাঙতে চাচ্ছি। দাদার এহেন কথায় অস্থির হলো অভ্র। উৎকণ্ঠিত স্বরে বলল, মানেটা কি? আমি তো চুক্তির শর্ত পূরণ করেছি, আমি বিয়ে করেছি। দাদিকে, তোমার কি মনে হয় তোমার এই ছেলে মানুষকে আমি মেনে নিব? এই বিয়ের ভবিষ্যৎ কি? অভ্র কিছু বলতে গেলে দাদা খুব ঠান্ডা স্বরে বললেন, যদি 1 বছরের মাথায় আমাকে তুমি প্রমাণ করতে পারো তোমাদের বিয়ের ভিত্তি আছে, তাহলেই আমি আমাদের চুক্তি অনুযায়ী তোমাকে 50 লক্ষ টাকা দিব। দাদার শর্তে অচিরেই ভালোবাসার নাটক ফুরে শীতল যুদ্ধের আবহ তৈরি করলো দাদা পৌত্রের মাঝে। অভ্রের জল শক্ত হলো। ক্রোধ গিলে বলল, আপনি আপনার কথা পাল্টাতে পারেন না দাদাজান। টাকাটা আমার জন্য কতটা জরুরি আপনি জানেন। সব জেনে শুনে আপনি আমাকে ঠকাবেন? ঠকিয়েছো তো তুমি আমাকে। কি বলেছিলে? এই মেয়েটা তোমার পছন্দের, একে অপরকে খুব ভালোবাসো তোমরা। আমিও সেটা ভেবেছি। তোমাদের একে অপরের প্রতি আচরণ দেখে আমি ভেবেছি, যাক, আবার নাতি শুধু শর্তের জন্য বিয়ে করছে না। নাতির খুশিতে খুশি হয়েছি, কিন্তু তুমি আমার চোখে ধুলো দিয়েছ। মেয়েটা তোমাকে ভালোই বাসে না, যার ফলাফল ছিল আজকের ঘটনা।
সে তো তোমাকে পছন্দ অবধি করে না। আর তুমি তাকে যে টাকার জন্য বিয়ে করোনি সেটার গ্যারান্টি কি? তুমি আমার টাকা পাওয়ার জন্য এমন নাটক করতেই পারো। তোমাদের বিয়ের কোনো ভবিষ্যৎ অন্তত আমি দেখছি না। দেখা যাবে আমি টাকা দিব, তুমি 2 মাসের মধ্যেই বিয়ে ভেঙে দিবে। তোমার কি ভরসা? শোনো অব্রু, আমার টাকা আমার পরিশ্রম, ঘামের ফসল। তোমার নাটকের জন্য সেটা আমি তোমাকে দিব না। আউয়াল সাহেবের পৌর ঠোঁটে কৌতুক মিশ্রিত হাসি উন্মোচিত হলো। খুব শীতল স্বরে তিনি বললেন, এত নাটকের প্রয়োজনও ছিল না অব্রু। তোমার নিজস্ব পছন্দ ছিল না যখন আমাকে বলতে, আমি তোমার জন্য ভালো মেয়ে খুঁজতাম। অত্যন্ত নাটকের বিয়ে তোমাকে করতে হতো না। দাদাজান, আপনি ভুল ভাবছেন। অঞ্জিলাকে আমি টাকার জন্য বিয়ে করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি এখন বিয়ে করার পক্ষপাতী ছিলাম না। আমার ব্যবসাটা স্টার্টিং পয়েন্টে, আমি সময় নিতে চেয়েছিলাম। তবে আমি যখনই বিয়ে করতাম ঐন্দ্রিলাকেই করতাম, কারণ আমার জীবনে আমি অন্য কাউকে ভাবতেই পারি না। হ্যাঁ মানছি, আমার টাকার দরকার ছিল, তাই তো আমি আপনার থেকে চেয়েছি। আপনি আমাকে বিয়ের শর্ত দিয়েছিলেন। আপনি বলেছিলেন আমি যদি বিয়ে করি তাহলে আপনি আমার ব্যবসায় ইনভেস্ট করতে টাকা দিবেন। বিয়ে হয়েছে, এখন আপনি শর্ত বদলাতে পারেন না। আর প্রমাণ করার প্রশ্ন কোথা থেকে আসছে? যেখানে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, এখানে দ্বিতীয় কথা আসবে কেন? আউয়াল সাহেব একটু থামলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আমি কি বাচ্চা মানুষ? তোমার মতো মানুষ চড়াই আমি। আমার চুল এইভাবে পাকে নেই। তুমি চিৎকার করে বললে তো সত্য আর বদলাবে না অব্রু। আসল কথা, অন্দিলা তোমাকে পছন্দ করে না। তোমাদের বিয়ে একটা তাসের ঘর, যা ভেঙে যেতে একটা দমকা হাওয়া যথেষ্ট। আর যদি আমার নজর অভিজ্ঞতা ভুল হয় তাহলে আমাকে ভুল প্রমাণ করো। 1 বছরের মাঝে দেখিয়ে দাও তোমরা সুখী দম্পতি। তোমাদের একটা সংসার হওয়া সম্ভব, যেখানে ভালোবাসা থাকবে, ভবিষ্যৎ থাকবে। বড় পৃথিবীতে তোমাদের নিজস্ব পৃথিবী, যেখানে তোমরা একে অপরকে বুঝবে, একে অপরে হাল ধরবে, ভুল করবে, শিখবে, তারপর হাতে হাত রেখে জীবন পার করবে। আফসোস, এমন কিছুই হবে না। আরে যে মেয়ে তোমাকে ভালোই বাসে না, তাকে নিয়ে তুমি ভবিষ্যৎ কী করে কাটাবে? তাই আমার শর্ত আমি পাল্টাবো। তুমি রাজি না হলে আমার জন্য ভালো, আমি টাকাগুলো বেঁচে যাবে। অভ্রের মুখখানা রাগে রক্তিম হয়ে যাচ্ছে। দাদার এমন আচরণ তার অসহ্য লাগছে। প্রবীণ মানুষটির গিটে গিটে বদবুদ্ধি, ইচ্ছাকৃতভাবে তাকে নাকে দিয়ে ঘোরানোর ফন্দি। সে আসলে মেনে নিতে পারছে না অভ্র তার পথের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। তার পছন্দের মেয়েদেরকে ছেড়ে অভ্র নিজের মর্জি চালিয়েছে। আউয়াল সাহেব স্বভাবগত কারণেই অতিরিক্ত দম্ভে পরিপূর্ণ, আত্মজেদী এবং কন্ট্রোল ফ্রিক। তিনি অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে চান সবার জীবন। বড় ছেলে এবং ছেলের বউ তার ইশারায় চলে। ইন্দ্রি সাহেব তার আদেশ এতটাই মেনে চলে যে অভ্রের তো মাঝে মাঝে মনে হয় মানুষটা বাথরুমে গেলেও বাবার অনুমতি নেবে, কিন্তু অভ্র ব্যতিক্রম। আউয়াল সাহেবের সকল স্বভাব তার মাঝে আছে, অতিরিক্ত জেদি, দাম্ভিক এবং কন্ট্রোল ফ্রিক। নিজের স্বার্থের ব্যাপারে সে বড্ড সচেতন, ফলে নিজের জীবনে অন্য কারোর ছড়ি ঘোরানো অতীব অপছন্দের অভ্রের। তাই তো সে চলে নিজের মর্জিতে, বেপরোয়া সে জীবনের প্রতি। এই কারণে পাশ করার পরেও চাকরি না করার সিদ্ধান্ত নেয়, নিজের ব্যবসা শুরু করে। এখন সে এই ব্যবসাকে বাড়াতে চায়, তাই তো দাদার নিকট টাকা চাওয়া। আর এই চতুর খ্যাকশিয়ালের মতো মানুষ তাকে টোপের পর টোপ দিয়ে যাচ্ছে। রাগে গা রিরি করছে অভ্রের, চোল শক্ত হয়ে আছে। শানিত স্বরে বলল, আপনি আসলে মানতেই পারছেন না আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। আজও আমি আপনার অবাধ্য হয়েছি। এতটা সহজে আপনার শর্তও পূরণ করে ফেলেছি। আপনার আত্মসম্মানের দেয়ালে আঘাত লেগেছে। দম্ভ সত্তার এমন আঘাত আপনি সইতে পারছেন না। আউয়াল সাহেব হাসলেন, মৃদু কাঁপল তার প্রবীণ দেহ। লাঠিটা শক্ত করে ধরে বললেন, আমার আত্মসম্মান এত নগণ্য নয়। হ্যাঁ, এখন অন্দিলাকে আমার পছন্দ নয়, কিন্তু আমি তাকে মেনে নিয়েছি, যেহেতু সে আমার নাত বউ। কিন্তু কতদিন সে আমার পরিবারে থাকে সেটাও তো আমার দেখার বিষয়। আমি চাই আমার পরিবারটি যেন শক্তপোক্ত থাকে। ছেলে বউ, নাতি, নাত বউ, বউপত্র, এগুলো এই বয়সে সবার কাম্য। আমিও ব্যতিক্রম নই। এজন্যই তোমার বিয়ের জেদ করেছি। কিন্তু সেই বিয়ের যদি মূল্য না থাকে তাহলে আমার জেদের কী মূল্য? তাই বলছে তুমি সংসার করো, 1 বছরের মাথায় একটা বউপত্রের মুখ দেখাও, আমি টাকা দিয়ে দেব তোমাকে। টাকা নিয়ে তো কবরে যাব না। বেশ, চেক রেডি রাখেন, 1 বছর পর কথা হবে। আমার বউ শুধু আমাকে ভালোবাসবেই না, আমাদের বাচ্চাও হবে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।